প্ল্যান করি একরকম, বিধাতা তো অন্য কিছু লিখে রেখে দেয় না। মানে আমি কাউকেই বলিনি, পুরো ঘটনাটা পুরোপুরি মনে মনে ছিল আমাদের। দারুণ একটা ভালো স্পট ছিল, নিউ স্পট। আমাকে আবার যেতে হবে ডিসুম ক্লাসে। এরকম ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল শেপ, দেখতে তারের মতো। খোলার সময় সব থেকে বেশি গাড়িতে স্ক্র্যাচ লাগে। বেশি চিন্তা আর এখন মাকে নিয়ে, মাকে কি করে বোঝাবে, মাকে কি করে বলবে, মাকে কি করে ফেস করবে। আমি যাবো বলেছি, কিন্তু আমি নিজেকে টেনে নিয়ে আর যেতে পারছি। এইমাত্র একটা প্রোডাক্ট এলো অ্যামাজন থেকে, অনেকগুলোই ছিল বলেছিলাম, তার মধ্যে এটা একটা আজকে এলো, এই নিয়ে 3 নম্বর এলো। তো এটা একটা ফোন স্ট্যান্ড, গাড়িতে ইউজ করবো বলেই কিনেছি জেনারেলি। এটা এখানে লাগিয়ে আমি ইচ্ছা করে টেস্ট করে দেখাচ্ছি আর কি। টেবিলেও লাগানো যায়, অন্য যে কোনো জায়গায় লাগানো যায়, কারণ এটা ইউজফুল খুবই। সিলভার পয়েন্টগুলো আছে এটার জন্য, এটা যে দিয়ে খুশি প্রেস করে যে দিয়ে খুশি ঘোরানো যায়। দেখতে তো স্টাডি মনে হচ্ছে, ঠিক জিনিসটা দেখতে এরকম। বাকি স্ট্যান্ডটা লাগানোর পরে দেখতে কিছুটা এরকম হবে, আর এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায় এইভাবে। এক্স্যাক্টলি জিনিসটা কীভাবে হবে, কাজ করবে, সেটা গাড়িতে লাগালেই বুঝতে পারবো। কালকে একবার ট্রাই করবো এটাকে নিয়ে। কি নিয়ে এসছো? কই নেবো? পুজো দিয়েছো তুমি? কটা বাজে? 2টো সাটাই, 6টা বেজে গেছে। খেতে বসবো দুপুরের খাবার। হ্যাঁ, উচ্ছের ডাল আর মাছের ঝাল খেয়ে অফিসেও যাই, যেতে হবে এই শনিবার। দেখেছো মেয়ে আমার কিরম করে সাজিয়ে রেখেছো। এই একটা আইটেম, এই 2টো আইটেম, এই একটা, এটার এই একটা ইনফ্লেটার, আর এটা কী আছে, ক্যামেরা। কালকে সানডে, আরও অনেকগুলো জিনিস আসবে, সেগুলো আবার একবারে নিয়ে গাড়িতে ঢুকাবো। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 6:45 বাজে প্রায়, আমি এখন অফিস যাব, বেরোবো। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, এত অস্বাভাবিক ঘেমেছি গতকাল। এত ঘাম হয়েছে অফিসে বসে, আমার গলা ব্যথা করছে অলরেডি। সকাল থেকে তো অনেকটা সময় কথাই বলতে পারছিলাম না ভালো করে, আমি ঠান্ডা লেগে বসে আছে। আর মিন দ্য টাইম এডিটিংও একটু বাকি ছিল, সেটার জন্য নয়, প্লাস অফিসের কিছু কাজও ছিল, যেহেতু জয় আসে না এখন, অনেক কাজ ফোনেই আমাকে বারবার করে হ্যান্ডেল করতে হচ্ছে। ছেলে মেয়েগুলো বারবার ফোন করছে, লালটু বসেছে সামনে কাউন্টারে আর ছুটকি বসেছে। দুজনের প্রচুর প্রশ্ন, প্রচুর কোয়ারিজ থাকে, ওদের রেটস ফেটস জানে না প্রপারলি, তো সেগুলো বারবার করে ফোন করছে, তাদেরকে সেইভাবে গাইড করতে হচ্ছে, সেই জন্য সময় লেগে গেছে, প্রচুর সময় নষ্ট হয়েছে প্রচুর। যাই হোক, এখন বেরোচ্ছি, সিধা অফিস যাবো, কিন্তু তার আগে কটা কথা না বলেই নয়। জয়ের সঙ্গে আজ দুপুরবেলাও কথা হয়েছে, সকালবেলা যা ফোন করিনি, আজকে ডাক্তার এসে দেখার কথা ছিল। তো আজকে সিনিয়র ডাক্তার যে এসেছিল, তা কথা অনুযায়ী জয়ের বাবার অবস্থা মোটেই ভালো নয়। ডাক্তার বলছে যে কোনো সময় যা কিছু হতে পারে। তো একটা কন্ট্রাডিক্টরি আমাদেরও হচ্ছে, আমারও মনে হয়েছে, ওরও তাই মনে হয়েছে, যে লোকটা কথা বলছে, সেন্স আছে, সবাইকে চিনতে পারছে, জল তেষ্টা পাচ্ছে, চাইছে, জল খেতে চাইছে, ইন্টারনাল অর্গানের অবশ্য ড্যামেজ আছে কিনা সেটা আমরা ক্লিয়ার নই, আমাদেরকে ডাক্তার বলেওনি, আর ওরাও জিজ্ঞেস করেনি। আর আমার সাথে ডাক্তার হয়তো দেখা হওয়া সম্ভবই নয়, যেহেতু ঢুকতে দিচ্ছে না ওই ওয়ার্ডে, যার ফলে কোনো ধারণা নেই। বাহ্যিকভাবে রিয়াকশান দেখে সবারই তাই মনে হচ্ছে, আমাদেরও শুনে মনে হয়েছে যে মনে হচ্ছে এখনও, ইনফ্যাক্ট মনে হচ্ছে, ঠিক বিশ্বাস করতেও ইচ্ছা করছে না যে এই লোকটা প্রাণ সংশয় রয়েছে এখনও। আমাদের খালি মনে হচ্ছে যে না, ঠিক হয়ে যাবে, কারণ তার সেন্স প্রচুর রয়েছে। তো সেই হিসেবে জয়ও তাই বলছে, পেশেন্টকে দেখে তো মনে করতে পারছি না, কিন্তু ডাক্তারবাবু যা বলছে তাতে আবার ভয় ধরে যাচ্ছে। বাড়িতে গিয়ে কী বলবো, কী বোঝাবো জানি না। যাই হোক, তো দুপুরবেলা জয়কে ফোন করেছিলাম, জয় বাড়িতে পৌঁছেছে আজকে, প্রায় 2.5-3 দিন পরে ও বাড়ি গেছে। গিয়ে দুপুরবেলা মায়ের সঙ্গে দেখা করেছে, মা তো যথারীতি কান্নাকাটি করছে, ওর যা বোঝা ভাষা বুঝিয়েছে। বাট ওর আমাকে ফোনে যা বললো, ডাক্তার বলেছে যে নো হোপ, 99% চান্সেস যে বাঁচবে না, বাট বলছে ভগবানের উপরে এছাড়া কোনো রাস্তা নেই। তবে বাঁচলেও যে কতটা সুষ্ঠু লাইফ লিড করবে সেটা যথেষ্ট সন্দেহজনক। তো সেটা শোনার পর থেকে আমারও একটু মনটা আরও বেশি খারাপ হয়ে আছে, ডিপ্রেস হয়ে আছে। একটু সবাই মিলে একটু হালকা আশা দেখেছিলেন যে চলো একটু বোধহয় রিকভার করছে, সেন্স জ্ঞান যখন আছে, আশা করি রিকভার করে যাবে, সার্ভাইভ করে যাবে। কিন্তু ডাক্তারের কথা যদি শুনি তাহলে আবার যথেষ্ট ডিপ্রেশন হওয়ার জায়গা রয়েছে, ডিপ্রেসড হচ্ছি আর কী করা যাবে। এখন ঈশ্বর ছাড়া আর কোনো রাস্তা নেই, উনি যেটা ভালো মনে করবেন হয়তো সেটাই হবে। আমাদের চাওয়ার উপর কী আছে, কিছু এসে যায় না। আমরা জীবনকে ভাবি একরকম, প্ল্যান করি একরকম, বিধাতা তো অন্য কিছু লিখে রেখে দেয় না। যাই হোক, এদিকে রিমা আজকে সকাল থেকে কম্পারেটিভলি একটু ঠিকঠাক আছে, তবে সকালের দিকে একটু পেন ছিল পেটে, বেলার দিক থেকে এখন অতটা নেই, হয়তো পেন কিলারগুলো কন্টিনিউ করছে বলে হয়তো বুঝতে পারছে না। বাট ওটা একটা কোর্স মতোই করে দিয়েছে, 3 দিন খেতেই হবে, তো ওটাকে কন্টিনিউ করবে। এদিকে বাবার সকালবেলা ব্লাড টেস্ট করে নিয়ে গেছে, আর খাওয়ার পরে সুগারের জন্য একটা টেস্ট আছে, সেটাও করে নিয়ে গেছে। রিপোর্টটা হয়তো আগামীকাল দিয়ে দেবে। আর সোমবার দিন ডক্টর শুভাশিস গাঙ্গুলিকে, আমাদের রাজাবাইয়ের সায়েন্স কলেজে ওখানে বসে, তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গেছে, সেখানেও দেখিয়ে নেব। সত্যি কথা বলতে আজকে শনিবার,
মেয়েকে পড়াতে এখন ম্যাম আসবে, মানে আমি কাউকেই বলিনি, কোনো ঘটনাটা পুরোপুরি মনে মনে ছিল আমাদের। আজকে আমরা না বললে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে ফোন করে আমাদের যেখানে লং ড্রাইভে লং ট্যুরে যাওয়ার কথা ছিল বা প্ল্যান ছিল সেটাকে আলটিমেটলি ক্যান্সেল করতে হলো, মানা করে দিলাম। নর্থ বেঙ্গলের দিকে একটা জায়গা ছিল আননোন এবং দারুণ একটা ভালো স্পট ছিল, নিউ স্পট, কই নেই এখন তো আর হবে না, সম্ভব হলো না, এখন মানাই করে দিলাম। বাবার এরকম শরীর খারাপ, তার মধ্যে রিমারও শরীরটা ভালো নয়, জয়ের ব্যাপারটা তো রয়েছেই, অফিসের চাপটাও থাকবে, কাজেই কোনোভাবেই প্ল্যানটাকে এক্সিকিউট করা যেত না, সম্ভব ছিল না। খালি মেয়েটার জন্য একটু খারাপ লাগছে, বেচারা পুরো সামার ভ্যাকেশনটা মানে কোনোভাবেই কোথাও যেতে পারলাম না, ওর জন্য ভেবেছিলাম যাবো, ওরও একটু মন খারাপও, আবার একই সঙ্গে এটাও জানে দাদুর শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, ওভারঅল প্ল্যানটা বানচাল হলো আর কি। কই নেই, পরে সই আবার, আগে তো ঘরের লোক ঠিক না হলে তো এসব প্ল্যান করাই যায় না, সম্ভবও নয়। 10:40 বেজে গেছে, এখন আমি এখান থেকে বেরোচ্ছি। অনেকগুলো কাজ জমা ছিল, দুদিন ঠিক করে আসিনি, জিএসটি বিল ফিলগুলো ছিল, ওগুলো সব কমপ্লিট করলাম, সিধা এখান দিয়ে এখন বেরোবো। জয় চলে এসছে অলরেডি হসপিটালে, ওর আজকে আসার কথা ছিল না, কিন্তু মার সঙ্গে ইমোশনাল একটা ব্যাপার চলে আসছে, ও ওখানে থাকতেও পারছে না বাড়িতে, যে কারণে ও চলে এসছে হসপিটালে, ওই রাতে থাকবেও। আমি এখন বেরোবো, সিধা বেরিয়ে ওর সঙ্গে দেখা করে কথা বলে তারপর ফের কালকে সকালবেলা তো একবার চেষ্টা করবোই, প্লাস ওরা কালকে একবার যাবে সবাই মিলে, তাই তো? সব করে যাচ্ছিস? চলো আমি বেরোই এখন। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সানডে 9th জুন, বেলা বাজে পুরো 12টা। ঘুম থেকে উঠেছি একটু বেলায়, 10:30 নাগাদ। কালকে রাতে আমি ফেরার সময় অফিস থেকে আরজি করে জয়ের সঙ্গে দেখা করে কথা বলে তারপরে বাড়ি আসি। তো সিচুয়েশন প্রায় একই রকমই আছে, খুব বেশি ডিটোরিয়েট করেছে সেটা আমরা বাহ্যিকভাবে তো বুঝতে পারছি না, ডাক্তাররা বুঝতে পারবে হয়তো, তবে ডাক্তাররা কিছু আশা দেখছে না, এটাই সবথেকে আমাদের মনটা খারাপ করে দিচ্ছে প্রত্যেককে। বাট আমরা প্রত্যেকেই আশা রেখেছি, প্রত্যেকেই একটা জিনিস ভাবছি যে উনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। যাই হোক, তো ওইসব করে বাড়ি ফিরেছি প্রায় আমি 1টা বাজে রাত্রে। আজকে সকালবেলা সানডে, আজকে প্রোগ্রাম একটু অন্যরকম। রিমা আর কি মেয়েকে আজকে রিহার্সালে দিয়ে এসছে সকালবেলা 8:30টার সময়, তো প্রায় 12:30টার সময় ছুটি হবে। তো আমি এখন মানা করলাম ওকে, আমি যাব মেয়েকে আনতে। তো আজকে সেই রিহার্সালের জন্যই অনেক প্ল্যানিং হয়েছিল এক সময়, যে রিহার্সালটা হয়তো ক্যান্সেল করে তারপরে আমরা বেরোবো, কিংবা রিহার্সাল থেকে ফিরে এসে তারপরে বেরোবো, এরকম চিন্তা ভাবনাও হয়েছিল। যাই হোক, কোনোটাই এখন প্রয়োজন পড়েনি, এই হচ্ছে ব্যাপার, ক্যান্সেল করতে হচ্ছে সবই। ওই নিয়ে এখন আলোচনা না করাটাই শ্রেয়। সিধা এখন বেরোই, জ্যাজটা নেবো, বের করবো ওখান গ্যারেজ থেকে, খুব নোংরা হয়েছে গাড়িটা, ওটা নিয়ে সিধা আগে মেয়েকে আনতে যাবো শোভাবাজারের কাছে। গাড়ি বার করতে গিয়ে না যুদ্ধ হয়। 12:20 বেজে গেল, এখানেই পৌঁছে গেছি, 12:30 বাজে, বাগবাজার রিডিং লাইব্রেরি। বাইরে গরম, মানে যেমনি হিউমিডিটি তেমনি স্ক্রচিং হিট, 39 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে সকালবেলা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। 12:38, ঘন্টু চলে এসছে। ঘন্টু ঘামের চোটে গরমের চোটে পাগলা খায়, তাই তো? ঘামটা ভালো করে মুছে নিয়ে জল খাও। চলো বেরিয়ে পড়ি, আমাকে আবার যেতে হবে ডিসুম ক্লাসে। চলো 1:20 বাজে। আপাতত আমি কি করলাম, যে আমার যে গাড়িটা রাখা থাকতো আগে এইখানে, সেখান থেকে আজকে চান্স পেয়েছি, বার করে ওই বাইকটাকে ঠেলে একটু সরিয়েছি, আর দুটো বাইকের হ্যান্ডেল লক খোলা ছিল না, একটা খোলা ছিল, আর একটা সীতাকুমারীদির ঘরে গিয়ে চাবি নিয়ে এসে সরিয়ে রাখলাম, দিয়ে তারপর আমার গাড়িটাকে ঢুকিয়ে দিয়েছি ওই পিছনে, যেখানে নীতি তারা বলে রেখেছিল। আর মুশকিল হচ্ছে এদের সঙ্গে সীতাকুমারীর সঙ্গে একটা অদ্ভুত টাসেল হচ্ছে। উনি বলছেন গাড়ির চাবি দেবে না, মানে অদ্ভুত কথা, পিছনে যার গাড়ি থাকে তাকে সামনের গাড়ির চাবি দিয়ে রাখতেই হয়, এটা সবার সিস্টেম, সবার তাই আছে। উনি একমাত্র বলছেন আমি গাড়ির চাবি দেবো না, আপনি দাদার সাথে কথা বলে নেবেন, দাদার সাথে পারমিশন নিতে হবে। কিসের পারমিশন? গ্যাসটা তো আমারও পিছনে নাকি, বোঝাতেই পারছি না, অদ্ভুত কথা, একটা টাসেল হবে। যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়ো, সিধা এখন যাচ্ছি শুটিং ক্লাসে। 1টা বাজে অলরেডি, ক্লাস হবে কিনা তাই জানি না। চলে এসেছি রাইফেল ক্লাবে, বাজে প্রায় 1:30। তো আমি তাকে ফোন করলাম, পাচ্ছি না, জানি না ভিতরে ক্লাস হবে কি না। চলো সিধা আগে যাই ভিতরে, তারপর দেখছি কী অবস্থা। 2:45 বাজে, এসে একটুখানি চুপচাপ বসে নিয়েছি, একটা এসি চলছে, ঠান্ডা, এত বাইরে অস্বস্তি লাগছিল, এত সাফোকেটেড লাগছিল, শুরু করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আজ জায়গাই হবে না, তো আজ উল্টো কেস, রেঞ্জ পুরো ফাঁকা। এসি থেকে নন এসিতে বেরিয়ে এসেছি, 2:30 বাজে, বাপরে বাপ কি গরম লাগছে, পেতে যাচ্ছি পুরো। তারপর এলাম, চলো 2:45 বাজে বাইরে ঢুকছি। 3 দিন আগে তোকে জামাটা পরতে দিয়েছি আমি, তো খুলে রেখে দিলি বাসি জামাটা, কাছে জামার সঙ্গে বাসি জামা রেখে দিয়েছি। চলো 3:20 বাজে প্রায়, সুখসারি লড়াই দেখা হয়ে গেল। তারপরে অ্যামাজন থেকে আজকে প্রায় 8টা প্রোডাক্ট আসার কথা,
তার মধ্যে আপাতত 4টে এসে পৌঁছেছে। চলো এই বাক্সটা থেকে বেরোলো ছাতা মনে হচ্ছে। ছাতা কি করতে নিয়েছি? ছাতাটা হচ্ছে ঠিক হ্যান্ডেল তো এরকম দেখে এখনো পর্যন্ত ছাতা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ছাতাটা এরকম স্কোয়ার টাইপের, এইরকম দাঁড় করালে এরকম ফ্ল্যাট রেক্ট্যাঙ্গেল শেপ। এটা কি কাজে লাগবে দেখাবো। এই কার্টুনটার ভিতরে এলো একটা ছোট্ট দেখতে অদ্ভুত জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে গাড়ির একটা পার্টিকুলার আইটেম ইনস্টল করব বা লাগাবো, তখন দেখাবো। আপাতত ঠিক আছে। ফিল্ম বা প্রোটেক্টর ফিল্ম কোথায় লাগবে দেখাবো। এটা আনিয়েছি অ্যাজ এ ডোর গার্ড। দেখতে তারের মতো। ডোর গার্ডটা কী হিসেবে কাজ করতে পারে যখন গাড়ি সামনে নিয়ে যাব, ঠিকঠাক লাগলে তখন চেক করে দেখাবো। এটা কার কভার, কিন্তু যে জিনিসটা ভেবে আমি আনিয়েছিলাম এবং যেটা ডিসপ্লেতে ছিল এটা সেই কোয়ালিটি মেনটেন করছে না। এটা পাতি একটা প্যারাশুট কাপড়ের কভার, যার মধ্যে ডাবল লেয়ার কোনো সিন নেই। বলেছিল ভিতরে একটা ডাবল লেয়ার থাকবে, তো ছবিতে যদিও ছিল না, আমি আন্দাজ করে ভেবেছিলাম যে ভিতরে একটা কোটিং লেয়ার থাকে, ওই নন ওভেন টাইপের একটা ফ্যাব্রিক থাকে ভিতরে, তার উপরে এই জিনিসটা থাকে। সেক্ষেত্রে হয় কি, ওই নন ওভেনটা গাড়ির বডিতে কোনো স্ক্র্যাচ ফেলে না। কভার পরানোর সময় এবং খোলার সময় সব থেকে বেশি গাড়িতে স্ক্র্যাচ লাগে, সেইটা এক্সপেকটেশন করেই এটা অর্ডার করেছিলাম। আমার কাছে যদিও সেম মেটেরিয়াল মাহিন্দ্রা থেকে আমি ডাইরেক্ট কিনেছি, অতএব একই জিনিস আর একটা বইও নিয়ে বেড়ানোর কোনো মানে নেই, অতএব এটাকে রিটার্ন করছি। 4:10-15 হয়ে গেছে, খেতে বসে গেছি। আজকের আইটেম শুক্তো, ডাল আর আলু ভাজা। 5:20 বাজে, জাস্ট মিনিট 15-20 আগে খাওয়া প্রায় হয়ে গেছিলো আমার, খেতে বসেছিলাম। ফার্স্টে অয়ন ফোন করে, তার মিনিট 5 পরে জয় ফোন করে। সবার দায়িত্বই আলটিমেটলি কমিয়ে দিল। ডাক্তাররা ডিক্লেয়ার করে দিয়েছে, সবই জানতাম, সবই এক্সপেক্টেড ছিল, কিন্তু তবুও যেটা ফোন করেছিল কাঁদতে শুরু করে দিয়েছে। বাবাকে নিয়ে তো চরম অবসেস ছিলই, বেশি চিন্তা আর এখন মাকে নিয়ে। মাকে কি করে বোঝাবে, মাকে কি করে বলবে, মাকে কি করে ফেস করবে। ও বলছে আমি জানি না কি করে মাকে সামলাবো আমি। মা তো অন্য আশা নিয়ে বসে আছে, জয় বাবাকে ফিরিয়ে নিয়ে যাবে। সত্যি ফিরিয়ে নিয়ে যাচ্ছে, খালি তার মধ্যে প্রাণটার অবশিষ্ট নেই। ভাই তবে অয়ন আর ছুটকি এসছিল দেখতে, ওরা এখন আটকেই ছিল, তাই অয়নই ফোন করলো ওখান থেকে যে ওর সামনেই নাকি জয়কে ডাক্তাররা উপর থেকে ফোন করেছিল, ডেকেছিল, তখনই বলেছিল নাকি নেই পেশেন্টার। আমি যাব বলেছি, কিন্তু আমি নিজেকে টেনে নিয়ে আর যেতে পারছি না, এত স্বস্তি হচ্ছে, এত গলা ফলা ধরে আসছে না যাই, যেতে তো হবেই। সেটা কান্নাকাটি করছে। এখন বাজে রাত 1:45। আমি বাড়ি ঢুকেছি আরজিকর হসপিটাল থেকে ফিরে প্রায় 11:15। যাই হোক, সে অনেক কাণ্ড ঘটে গেছে মাঝখানে, যা হয় প্রসেসে। তো জয়াদের বাড়ির ওখান থেকে মোটামুটি 15 জন লোক টোটাল চলে এসেছিলো আস্তে আস্তে করে সবাই। বাবাকে মৃত হিসেবে ঘোষণা করে ডাক্তার 4:30টার সময় নাড়ি দেখে, তো সেই হিসেবে প্রায় 4 ঘন্টা তো বডি হিসেবে রেখে দিতেই হয় ওদের, তার আগে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারে না। তো ইন দ্যাট রেসপেক্ট 8:30টার আগে কোনোভাবেই বডি হ্যান্ডওভার করতো না। এবার তার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে কি, যেহেতু অ্যাক্সিডেন্টাল কেস, তো যার ফলে বডি ডাইরেক্ট কিছুতেই আমাদেরকে হ্যান্ডওভার করবে না, এটাই স্বাভাবিক ছিল। 8:30টার পর থেকে প্রায় 2 ঘন্টা দৌড়াদৌড়ি করে বডি আপাতত মর্গে রাখা হয়েছে, মর্গে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তার জন্য অনেক তামঝাম করতে হয়েছে। মর্গে থাকবে সারা রাত। যেহেতু রবিবার, আজকে ডাক্তার আসে না মর্গে পোস্টমর্টম করতে, তো সোমবার দিন বেলা 12টার সময় বা 12টার পর থেকে ডাক্তার আসে পোস্টমর্টমের জন্য। সেক্ষেত্রেও আবার আরেক সমস্যা হচ্ছে, প্রথমেই জয়ের বাবার নাম নেই, বলতে খারাপ লাগছিল, বাট বডি কিন্তু অলরেডি দুর্গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। 12টার আগে ডাক্তার আসছে না, পোস্টমর্টম হবে, তারপরে ওরা পেতে মিনিমাম 4-5টা তো মিনিমাম বাজবে, তার দেরি বই আগে হবে না। তারপর ওরা আবার ওখান থেকে মানে আরজিকর থেকে বডি নিয়ে চলে যাবে রহরা ওদের বাড়িতে, তারপরে দাহ সংস্কারের ব্যাপারটা দিনটা এরকম হবে বলে। আর যেহেতু আজকে আর কোনো কাজ রইল না, আজকে ওরা বাড়ি চলে যাবে এই দিনটা। কালকে বরং সকাল সকাল ওখান থেকে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে চলে আসবে, দিয়ে এখানে তারপরে যা ডিউটি করার করতে হবে আর কি। যাই হোক, এসবের মধ্যেও মাঝখানে বাবাকে একবার ফোন করে নিয়েছিলাম, কারণ বাবার আজকে সমস্ত রিপোর্টগুলো হাতে পাওয়ার কথা ছিল, সেই রিপোর্টগুলো পেয়ে গেছে।
আর আগামীকালের জন্য মানে সোমবার কালকে আগামীকালের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও জোগাড় করে নিয়েছে। কালকে যখন ডাক্তার দেখাতে আসবে বাবা একবার অবশ্যই গিয়ে আমি ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেব। মনটা খুব ভারাক্রান্ত, সত্যি কথা বলতে কথা বলার মতো ইচ্ছা নেই, কিন্তু এই জিনিসগুলো না জানালেও নয়, কারণ গত দিনের যে ব্লগটা সেই ব্লগটা দেখে অনেকে জয়ের বাবার কথাটা জানতে পেরেছেন, তার জন্য অনেকে প্রে করেছো তোমরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট আজকে এখানেই শেষ করব। সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য সবাই ভালো থাকে।